স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। রেদন, আমরা যেমনটি শুনছিলাম আমরা বিভিন্ন বিভাগ থেকে আমরা যুক্ত করেছিলাম অতিথি, এছাড়াও আমাদের সঙ্গে আরেকজন স্টুডিওতে অতিথি ছিলেন এবং আমরা তার সঙ্গে কথা বলছি রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে এবং ভোটের দিক নিয়ে এবং ভবিষ্যতে আসলে কেমন রাজনীতি হতে পারে বাংলাদেশে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা তো আরো বেশ কয়েকটি বিভাগ নিয়ে আলোচনা করব। আমরা একটু রংপুর থেকে যদি ঘুরে আসি, যে রংপুরে আমাদের সঙ্গে অতিথি যুক্ত রয়েছেন, তার কাছে জানতে চাইব যে কৃষি নির্ভর অর্থনীতি এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ একটি অঞ্চল রংপুর। তো এই যে রংপুর অঞ্চলের যে ধরনের অবস্থা রয়েছে এখন, এটি আসলে ভবিষ্যতে সরকার গঠনের পর এই অবস্থা থেকে, এই দুর্দশা থেকে এই অঞ্চলের মানুষ মুক্তি মিলবে কিনা, কি ধরনের প্রত্যাশা বা কি ধরনের প্রেক্ষাপট দেখছেন এই মুহূর্তে, যদি আলোচনা করতেন। দেখেন, ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে উত্তরাঞ্চল আমাদের কৃষি নির্ভর অঞ্চল। এখানে শিল্প কলকারখানা কিন্তু একেবারেই নাই। আর তারপরেও আমরা একটা সবসময় কিন্তু বঞ্চিত অঞ্চল বলি আমরা, যেটা চরম বৈষম্যের শিকার আমরা এই অঞ্চল। আসলে এবারের যে নির্বাচনের ইস্তেহার বা আমরা যে গণজোয়ার দেখছি, যে আমাদের সাধারণ মানুষের কৃষকদের কার্ড হবে, বেকারদের ভাতা হবে, ফ্যামিলি কার্ড হবে, বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুবিধা হবে, অর্থনৈতিক যে একটা ডেভেলপমেন্টের যে পরিচালনার কথা বা পরিস্থিতির কথা আমরা শুনছি, এটা কিন্তু একটা শ্রেণীর বা আমাদের যে ইয়ং জেনারেশনের এটা একটা আশার দিক আমরা মনে করি। এটা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু সেই দিক থেকে যদি আবার চিন্তা করা যায়, আমাদের উত্তর অঞ্চলে তো যে শিল্প কারখানা গড়ে উঠবে বা চাকরির অবস্থান তৈরি হবে, সেখানে কিন্তু গ্যাসের একটা বড় ধরনের সমস্যা আছে। আমরা কিন্তু সেই দিক অবস্থানে কিন্তু আমরা নাই। তারপরে এই দিকে ওই গ্যাস না থাকার কারণে, উত্তরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে আপনারা জানেন যে একেবারেই একটা সিজনাল আমাদের কর্মজীবী মানুষ, তারা বিভিন্ন সময় গার্মেন্টস নির্ভর এবং কৃষিকাজে নির্ভর। এবং বাংলাদেশের কিন্তু আপনি দেখেন যে গার্মেন্টস সেক্টরটা বন্ধ হওয়ার কারণে বিভিন্নভাবে বেকার কিন্তু আমাদের বাড়তেছে। আপনারা দেখেন যে এবারে ভোটের জন্য ঈদের চেয়েও বেশি এবারে ঢাকা থেকে লোকজন আমাদের উত্তরাঞ্চলে বা রংপুরে এসেছে ভোট দেওয়ার জন্য। এই যে বাইরে যে লোকগুলো কাজ করে, এরা ওই দিক থেকে যদি তারা কর্মহীন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যা। এই ক্ষেত্রে আমাদের যে কৃষি নির্ভরশীল আমরা যে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলে যদি আমাদের কোলেস্টোর, আলুর যে হিমাগারগুলো সুন্দর করা, এবং আমরা যে মেডিসিন তৈরি করি যে আলুর ডাস্ট থেকে, সেই আলুটা সংরক্ষণ করে যদি সেটা আমরা কাঁচামাল হিসেবে তৈরি করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আলু উৎপাদন বেশি হয় এবং বাইরের দেশেও কিন্তু আমরা এটা রপ্তানি করতে পারি। সেটা আমরা করার দিক থেকে যে আমরা বলা হয়েছে যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং কৃষকের ভর্তুকি, সহজ ঋণ এবং কৃষি বীমা, এগুলো কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণের উপর জোরদার করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি কিছু আলোচনা করতেন, যে এই ইশতেহারে যে এই বিষয়গুলো রয়েছে, এগুলো কি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কি ধরনের প্রতিফলন আমরা দেখতে পাবো? আমরা কিন্তু সবসময় শুনি যে উত্তরাঞ্চলে বহু কিছু হবে। যেমন আপনার 24-এর আন্দোলনের সময় শুনেন যে ইউনূস সাহেব এসে বলে গেলেন যে রংপুর হবে বাংলাদেশের একটা মডেল জেলা। এই যে বলে গেছেন, তারপরে কিন্তু আমরা যা পাওয়ার পেলাম। আবার কিন্তু এই নির্বাচনের ইস্তেহারের সময় আমরা দেখতেছি যে উত্তরাঞ্চলে কৃষি ক্ষেত্রে একটা বহু বিপ্লব ঘটবে। আবার তিস্তা প্রকল্প ভোটের পরের দিন আজকে থেকেই শুরু করার কথা, মহাপরিকল্পনা। আমরা কিন্তু এটা শুনতেছি। বাস্তবিক অর্থে এই কথাগুলো কিন্তু আমরা শুনি, কিন্তু এটার রূপদান বা আশার আলো দেখার মতো অবস্থান কিন্তু আমরা কখনোই পাই না। আমরা আশা করি যে এইবারের নির্বাচনের একটা প্রতিশ্রুতির নির্বাচন হোক, এবারের নির্বাচনটা এইরকম দৃশ্যমান অবস্থানে হোক যে আঞ্চলিকতার বিভেদটা বাদ দিয়ে যদি একটা অঞ্চল থেকে শুরু হচ্ছে, এইখানে আমরা বঞ্চিত, এই বঞ্চিত জায়গা থেকে যদি উঠে আসা যায় যে আমরা এখানে আমাদের এই সরকার ব্যবস্থা যেটা হবে সেখানে মন্ত্রী দেওয়ার কথা বেশি, বা এখানে একটা ভালো পরিকল্পনা করা, কৃষির যে কার্ডের কথা বলছে সেইটার অবস্থান তৈরি করা, এটা যেন কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা মনে করি যে এই বৃহৎ যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা দৃশ্যমান দেখতে চাই। কারণ আপনিও জানেন যে প্রশ্ন রয়েছে, আপনি পরিকল্পনা দৃশ্যমানের কথা বলছেন, আমি একটু জানতে চাই যে আমরা সবসময় উত্তরাঞ্চলকে কৃষি নির্ভর অঞ্চল হিসেবেই আমরা বলি, আমরা কেন বলি না যে, আমরা কেন লক্ষ্য করি না যে সেখানে শিল্পাঞ্চল গড়ে উঠতে পারে? রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা নদী বিধৌত এলাকা, কিন্তু এগুলোতে কি শিল্পাঞ্চল গড়ে উঠতে পারে না? আসলে আমাদের উত্তরাঞ্চলে আমরা যেটা দেখি যে কাজটা হয় না, সেটা হচ্ছে আমাদের অনেক রাজনীতিবিদদের আসলে আন্তরিকতার অভাব আছে।
এখানে যে করার মতো মানসিকতা থাকবে সেই মানসিকতাটাই আমরা খুব কম দেখি। আপনি দেখেন যে আমাদের রংপুর সদর আসন যদি আমরা মনে করি, এখানে কিন্তু বাংলাদেশের একটা দলের হেভিওয়েট প্রার্থী সবসময় কিন্তু এখানে চেয়ারম্যান সাহেব থাকেন, কিন্তু কাজের দিক থেকে আমরা সেরকম কোনো কিছু পাই না, বঞ্চিত জায়গাটাই আমরা থাকি। এই কারণে আমরা যেটা এখানে থাকি যে আসনটা আমরা এখানে নির্বাচিত করি যে সংসদ সদস্যকে, এবং সরকার যে দল গঠন করে সেই দলটা কিন্তু হয় আবার আলাদা একটা সরকারের, যার কারণে কিন্তু এখানে আমরা বঞ্চিত হয়ে থাকি। যে বরাদ্দটা যে সরকার করার কথা, তা আমরাও আসলে দেশের স্বার্থে বা এলাকার স্বার্থে আমরা সেটা ভাবি না, না ভেবে আমরা কি ওটাও রাজনৈতিককরণ করি। আমরা মনে করি যে বৃহৎ স্বার্থে যদি আমরা এই কাজটা করতে পারতাম তাহলে কিন্তু রংপুর অঞ্চলে এইরকম শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠত। এখন আমরা মনে করি যে বিদেশে এইখানে আমাদের রংপুরে কে নির্বাচিত হয়েছে, আবার সরকার কোন দল করলো, এই জিনিসটা যদি আমরা ভেবে থাকি তখন কিন্তু আমরা এটা বঞ্চিত হচ্ছি বরাবরই। জাস্ট আমরা এই বঞ্চিত জায়গাটা কিন্তু এবারেও তাই দেখছি এই নির্বাচনের সময়, যে একেবারেই আমরা একটা স্রোতের বিপরীতের অবস্থান করব। এটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা আবার কিন্তু এই রংপুরে কিন্তু অবহেলিতই থাকবো এবং পিছিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকার যে গঠন করবে, আবার মনে হয় যে ভোটের দিকে বা আসনের দিকে প্রয়োজনীয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বাস্তবায়ন দেখতে চাই আসলে, সবাই যেটি বলছিলেন আলোচকরা, যে প্রতিশ্রুতি তো অনেক হলো, এবার বাস্তবায়নের আশায় অপেক্ষায় রয়েছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছে আমাদের সাথে ডক্টর আক্কাস আহমদ, উনি যুক্ত হয়েছেন আবারও আমাদের সাথে। চট্টগ্রাম আসলে অনেক সম্ভাবনার জায়গা। আমরা যদি বলি সমুদ্র থেকে শুরু করে পাহাড়, কি নেই চট্টগ্রামে। দেশের বাণিজ্য খাত বলা চলে যে দ্বিতীয় রাজধানী, বাণিজ্য নগরী হচ্ছে চট্টগ্রাম। একটু জানতে চাই যে এই যে বাণিজ্য নগরী, পর্যটন খাত, এই যে অপার সম্ভাবনার চট্টগ্রাম, এত প্রতিশ্রুতি রাজনীতিবিদদের, এসব বাস্তবায়ন যদি হয় তাহলে আসলে কি হতে পারে, আর বাস্তবায়ন করার জন্যই বা কি করা উচিত? এবং চট্টগ্রাম কিন্তু আমরা বাণিজ্য নগরী বলি, এবং বাংলাদেশের প্রবেশদ্বার কিন্তু চট্টগ্রাম। আপনি দেখেন আমাদের মিডল ইস্ট থেকে বলেন, তারপরে হচ্ছে যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর সব দেশের পণ্য সামগ্রী কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে, এবং চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু ঢাকা যায়, ঢাকা থেকে সারা বাংলাদেশে যায়। সেই জন্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশ প্রবেশদ্বার। তো যেটা আমি বলতেছি সেটা হচ্ছে কি, চট্টগ্রাম আমাদের যে চট্টগ্রাম যে বন্দর আমাদের রয়েছে, সে বন্দর কিন্তু ড্রেজিং করতে হবে, সেটার সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি আমাদের যে মাতার বাড়ির যে ডিপ সি পোর্ট, সেটা দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম সুসম্পন্ন করতে হবে, এবং আমাদের যে আঞ্চলিক যে যোগাযোগ, রিজিওনাল কানেক্টিভিটি, সেটা বাড়াতে হবে। এবং আমাদের জাপানের যে একটি পরিকল্পনা আমাদের দেশকে নিয়ে, বিগ বি, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, সেটা যদি একেবারে ফেনী থেকে একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত, যে শাহপুরের দ্বীপ পর্যন্ত যে কোস্টাল জোন, সেখানে কিন্তু অনেকগুলো ডিপ সিপোর্ট হতে পারে। সেই ডিপ সিপোর্টের মাধ্যমে বাংলাদেশ যদি চায়নার সাথে সংযুক্ত হতে পারে, দক্ষিণ চীনের সাথে, ইউনান প্রভিন্সের সাথে, তাহলে চীনের যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের জায়গা, তার যে রপ্তানি এবং তেল আমদানি মধ্যপ্রাচ্য থেকে, সেটা চীন যদি বাংলাদেশের কক্সবাজার মাতারবাড়ি ডিপ সিপোর্ট থেকে করতে পারে, বা কক্সবাজারে আরো যদি ডিপ সিপোর্ট হয়ে সেখান থেকে যদি করতে পারে, তখন কিন্তু বাংলাদেশ, যদিও আমি বাংলাদেশ সিঙ্গাপুর হবে সেটা আমি মনে করি না, কিন্তু সিঙ্গাপুর না হলেও অন্তত মালয়েশিয়ার মতো একটি মধ্যমায়ের দেশে, মিডল ইনকাম কান্ট্রিতে আমরা চলে যেতে পারবো। এই যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে, যুব সমাজের এই যে তাদের যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, শিল্পায়নের কোনো বিকল্প নাই। সেটা কোন ধরনের হিসেবে? রপ্তানিমুখী শিল্পায়ন। রপ্তানিমুখী শিল্পায়ন যদি আমরা করতে পারি, সেটা যদি আমরা কোস্টাল এরিয়াতে যদি করতে পারি, তাহলে সরকারের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আরেকটা হচ্ছে কি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন, যেটা আমরা বলি যে কোস্টাল এরিয়াতে যদি সেটা করা যায়, ইকো ট্যুরিজম যদি ডেভেলপ করা যায়, যে থাইল্যান্ডে 11% হচ্ছে যে তাদের ট্যুরিজম থেকে রেভিনিউ হচ্ছে 11%। এখানে আমরা যদি ইস্ট এশিয়ান মডেল ডেভেলপমেন্টের যে ইস্ট এশিয়ান মডেল, সেটা যদি আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারি, তাহলে চট্টগ্রামকে যদি কাজে লাগাতে পারি এবং স্পেশাল ইকোনমিক জোন করে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, চাইনিজ ইনভেস্টর, জাপানিজ, কোরিয়ান, থাই, মালয়েশিয়ান, তারপরে সিঙ্গাপুরিয়ান, অস্ট্রেলিয়ান, তাদেরকে যদি আমরা ইনভেস্টমেন্টের জন্য, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল জোনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের রেভিনিউ কালেকশন হবে। রেভিনিউ যখন অনেক বেশি কালেকশন হবে এবং আমাদের জিডিপি সাইজ বাড়বে,
এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আমাদের ইকোনমিক সাইজ বড় হবে, ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে, যেটা এখন 400 থেকে 500 বিলিয়ন ডলারের অর্থনীতি, সেটা 1 ট্রিলিয়নে চলে যাবে। ফলে টোটাল সামগ্রিকভাবে আমি আপনাদেরকে 70-এর দশকে জাপানের একটা উদাহরণ দিই, যে প্রাইম মিনিস্টার ইকেদা, ওনার একটা পলিসি ছিল, যে পলিসিটাকে বলে ইনকাম ডাবল পলিসি, অর্থাৎ জনগণের যে পার ক্যাপিটা ইনকাম সেটা দ্বিগুণ করার যে নীতি, সেটা বাংলাদেশে সম্ভব। আমাদের দেশটা হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই যে আমাদের বঙ্গোপসাগরের কথা আপনি বললেন, সেখানে প্রায় 70টি গ্যাসের ব্লক আছে যেটা হচ্ছে অনুৎপাদিত। সেগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, সেখানে উৎপাদন করতে হবে। আমাদের বঙ্গোপসাগরের যে সম্ভাবনা, বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগর, সেখান থেকে আরব সাগর, সেখান থেকে আরব সাগর হয়ে আপনি ওমান উপসাগর হয়ে হরমুজ প্রণালী হয়ে আপনি ইরান যেতে পারতেছেন, কাতার যেতে পারতেছেন, কুয়েত যেতে পারতেছেন, বাহরাইন যেতে পারতেছেন, সৌদি আরব যেতে পারতেছেন। বাম দিক ওমান উপসাগর দিয়ে বাম দিকে গেলে সেখান থেকে আপনি এডেন উপসাগর দিয়ে আপনি লোহিত সাগর যেতে পারতেছেন, সেখান থেকে সুয়েজ ক্যানাল হয়ে ভূমধ্য সাগর যেতে পারতেছেন, সেখান থেকে ভূমধ্য সাগর ফ্রান্স যেতে পারতেছেন, ইতালি যেতে পারতেছেন। বাম দিকে গেলে আপনি জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা যেতে পারতেছেন। আবার ওদিকে মালাক্কা স্ট্রেট হয়ে আপনি থাই উপসাগর দিয়ে ভিয়েতনাম উপসাগর দিয়ে দক্ষিণ চীন সাগর যেতে পারতেছেন। এবং সেখান থেকে আরো যদি আপনি উত্তরে যান, জাপান সাগর হয়ে আপনি সম্ভাবনার কথা বলছেন, আসলে বাস্তবায়নের জন্য কি রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে কি আদৌ সম্ভব এই সম্ভাবনা? না, আমি যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে কি, এই যে আমাদের যে সমস্যা, আমাদের যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে, হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, রপ্তানিমুখী শিল্পায়ন করতে হবে, আমদানি প্রতিস্থাপন শিল্পায়ন করতে হবে, বিদেশি বিনিয়োগকারীকে ইনভাইট করতে হবে, রেভিনিউ কালেকশন করতে হবে, সেটা বন্দর নির্মাণ করতে হবে হিউজ পরিমাণ। বিশেষ করে চায়নার যে প্রকল্প, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর, সেটা যদি মিয়ানমারের যে 4টা প্রদেশ দক্ষিণ চীনের সাথে, ইউনান প্রভিন্সের সাথে, যেটা কক্সবাজার রুপিয়ার সাথে খুব কাছে, সেটা যদি বঙ্গোপসাগরে আসতে পারে, চীনেরা যদি আমাদের দেশে আসতে পারে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের জন্য, আমদানি রপ্তানির জন্য, রপ্তানি বিশেষ করে চায়না যদি বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারে, যেটা মালাক্কা স্ট্রেট ডিলেমা বলে, দক্ষিণ চীন সাগর হয়ে চায়নার জন্য যেটা খুবই ডিফিকাল্ট রপ্তানি করা বৈরী পরিবেশের কারণে, সেটা যদি বাংলাদেশ থেকে যদি আমরা অ্যাক্সেস দিতে পারি, ইকোনমিক করিডোর এবং কানেক্টিভিটি করতে পারি চায়নার সাথে, মিয়ানমারকে হাতে নিয়ে, তাহলে বাংলাদেশকে আমি বলবো যে সিঙ্গাপুরের মতো এই যে আপনার শত শত বিলিয়ন ডলারের ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের জমা হবে। এখন 32 বিলিয়ন এটা না, 200 বিলিয়ন 500 বিলিয়ন ফরেন কারেন্সি আমাদের জমা থাকবে। এবং আমাদের আমদানি ব্যয় মেটানোর জন্য যে বৈদেশিক মুদ্রা দরকার, জ্বালানি আমদানির জন্য যে বৈদেশিক মুদ্রা দরকার, সেটা আমরা সংরক্ষণ করতে পারবো যদি আমরা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি, এবং আমরা যদি ইকোনমিক করিডোর এবং কানেক্টিভিটির সাথে চায়নার বিগ ইকোনমি, যেটা পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। আমরা শুনছিলাম আসলে যিনি কথা বলছিলেন নানা বিভাগ অর্থনীতি থেকে এবং নানা সংকট এবং সম্ভাবনা, সেই সাথে রাজনৈতিক দলগুলো আসলে তাদের কি করা উচিত, বিশেষ কিন্তু বলেছেন যে 11%-এর যে পর্যটন খাতের যে এখন যে খাতটি রয়েছে সেটি কিন্তু যথাযথ ব্যবহার হচ্ছে না। এটি যদি যথাযথ ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু বিদেশি পর্যটকরা আসবেন এবং চট্টগ্রাম বন্দর একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো রাখছে, ভবিষ্যতেও নিশ্চয়ই রাখতে পারবে। আমরা আমাদের আরো অতিথিরা রয়েছেন বিভিন্ন বিভাগে যেতে চাই আমরা। জি, বরিশাল না রাজশাহী, দুঃখিত, আমরা একটু রাজশাহীতে যেতে চাই এবং রাজশাহীতে প্রফেসর হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজশাহীকে শিক্ষানগরীও বলা হয় এবং রাজশাহীতে সংকট এবং সম্ভাবনা দুটোই রয়েছে। সম্ভাবনাগুলো আসলে কি এবং সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের আসলে কি করা উচিত? ধন্যবাদ। রাজশাহী আসলে একটা শিল্পনগরী শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে যে শহরটি রয়েছে, এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন বসবাস করে এবং এই নগরীতে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেটা হলো কর্মসংস্থান। প্রথম যেটা হলো কর্মসংস্থানের খুবই অভাব। আমার মনে হয় যে নির্বাচিত যারা প্রতিনিধি রয়েছেন, আমরা যে সমস্ত জিনিসগুলো শুনেছি, যে তারেক রহমান উনার যে বর্তমান যে কর্মকাণ্ড, এগুলোর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে উনি আসলে এই দেশের জনগণের কাছে উনি জবাবদিহিতার রাজনীতি করতে চান, জবাবদিহিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। উনি অনেকদিন বিদেশে ছিলেন, বিদেশে এক্সাইল হিসেবে ছিলেন। সেখানে উনি যে বিদেশের যে সমাজ ব্যবস্থা, ওখানে থেকেও একটা মানুষের অনেক শিক্ষা হয়। আমার মনে হয় যে উনি ভবিষ্যতে
খুব সুন্দরভাবে দেশে যাতে বিভেদ না ঘটে, মত পার্থক্য থাকতে পারে, আমার মনে হয় সুন্দরভাবে জনগণের প্রতি যত্নশীল হয়ে উঠে দেশ পরিচালনা করবে। সেটা করতে গেলে আমার মনে হয় রাজশাহীতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে হবে। রাজশাহীতে অনেক জায়গা স্পেস রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে বিভিন্ন যেমন টেক্সটাইল, গার্মেন্টস, আইটি পার্ক এগুলো প্রতিষ্ঠা করে এখানে কর্মসংস্থান করাই আমার মনে হয় 1 নাম্বার কাজ হবে। এছাড়াও রাজশাহীতে যে পরিমাণ মানে গ্যাসের যে অভাব ছিল আগে, এটা একটা গ্যাসের লাইন হয়েছে। আমার মনে হয় যে বাণিজ্যিকভাবে যে গ্যাসগুলো দেওয়ার বিষয় রয়েছে সেটা দিয়ে বিভিন্ন কল কারখানা স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এছাড়াও এখানের মানুষ আসলে খুবই কি বলবো, এটাকে কি বলা যায়, অত্যন্ত আরামপ্রিয়। এরা কম মানে উপার্জনেই অত্যন্ত খুশি থাকে। এই জন্য এখানে কৃষি শিল্প বিশেষ করে যেমন চাঁপাই নবাবগঞ্জে প্রচুর আম উৎপাদন হয়, এগুলোকে যদি আমরা গোদামজাত করতে পারি ভবিষ্যৎ ব্যবহারের জন্য, তারপরে রাজশাহী একটা কৃষি প্রধান অঞ্চল, এই কৃষকরা যেন তাদের যে কৃষি যেগুলো রয়েছে এগুলো যদি আমরা সঠিকভাবে বিক্রি করতে পারি, সঠিকভাবে এগুলোকে যদি আমরা গোদামজাত করে অথবা সঠিকভাবে আমরা এগুলোকে রপ্তানি করতে পারি, তাহলে আমার মনে হয় এই অঞ্চলটা সমৃদ্ধশালী হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের পরবর্তী অতিথি বরিশালে রয়েছেন সুশান্ত অপি, গণমাধ্যম কর্মী। আমরা নিশ্চয়ই যুক্ত করতে পারছি তাকে। আপনার কাছে জানতে চাইবো যে বরিশাল অঞ্চল নিয়ে ধরেন আমাদের যে প্রতিশ্রুতির ছিল, তারেক রহমান যে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কতটুকু হবে এবং আপনাদের প্রত্যাশা এবং বরিশাল অঞ্চলের মানুষের উন্নয়নে কি ধরনের বাস্তবায়ন আপনারা দেখতে চান, সেটি নিয়ে যদি সার্বিক কিছু বলতেন। নদী নালা খাল তিনে মিলে বরিশাল। জি, ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আসলে ধান নদী খাল এই তিনে বরিশাল, এছাড়াও বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস বরিশাল, কিন্তু সেই ধান নদী খাল এখন আর আমরা বলতে পারছি না। এটা দুঃখের বিষয়, কারণ আমাদের খালগুলো দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাচ্ছে, কৃষকরা চাষ করতে পারছে না, জলাবদ্ধতায় তাদের ফসল ফেলতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি। তো এখন কৃষক পর্যায়ে যদি আমরা শস্য চাষ করতে যাই, সেক্ষেত্রে দেখা গেছে এই যে খাল এবং সুইচ গেটগুলি সংস্কার করা দরকার, এবং এই খালগুলি যদি খনন করা হয় তাহলে পানি নামা ওঠা করলে কিন্তু কৃষকরা শস্য ফলাতে পারে, কারণ সেখান থেকে বিপুল পরিমাণে শস্য সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি বলি, বরিশালে কিন্তু ঝালকাঠিতে রয়েছে আমড়া, পেয়ারা। এই দক্ষিণাঞ্চলে কিন্তু পেয়ারায় কিন্তু নাম করা, সেখানে বিদেশি পর্যটক আসে, এবং এই পেয়ারাগুলি যদি বিদেশে রপ্তানি করা যায় সেক্ষেত্রে বিদেশি যে মুদ্রা সেটি আমরা পেতে পারি। এছাড়াও বরিশালে যে বিচিক শিল্পনগরী রয়েছে, সেখানে দেখা গেছে একদমই প্লটগুলি খালি রয়েছে দীর্ঘদিন ধরে। ভোলাতে যে গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাসগুলি স্থানীয়ভাবে কিন্তু কেউই পাচ্ছে না, যার কারণে ভোলা থেকে যদি বরিশালে গ্যাস আসে সেক্ষেত্রে যে এই যে শিল্পায়ন, বড় বড় গার্মেন্টস সেক্টর এবং অন্যান্য যে শিল্পায়নগুলি, বিদেশি বিনিয়োগ, সেগুলি সকলে করতে পারতো। তো গ্যাসের সংকটের কারণে কিন্তু আসলে এই অঞ্চলে শিল্পায়ন হচ্ছে না, মানুষের আত্মকর্মসংস্থান তৈরি হচ্ছে না। এখানে কিন্তু অনেক শিক্ষিত মানুষ, এই অঞ্চলে প্রচুর শিক্ষিত মানুষ, তারা অন্য অন্য অঞ্চলে চলে যাচ্ছে, ঢাকা থেকেও চাকরির জন্য চলে যাচ্ছে, চট্টগ্রামে চলে যাচ্ছে। এখানে যারা শিক্ষিত রয়েছে, যুবক শ্রেণী যারা রয়েছে, তারা কিন্তু পড়াশোনা করে দেশের বাইরে চলে যাচ্ছে, কেউ বিদেশে। বলা হয়েছে যে তরুণদের ভবিষ্যৎ নিয়ে, রিদওয়ান আপনি কিন্তু জানেন যে কর্মসংস্থান সৃষ্টি এবং স্টার্ট আপ উদ্যোক্তা তৈরি, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু রয়েছে। আসলে আমরা দেখতে চাই সামনে কতটুকু সেটি বাস্তবায়ন হবে। তার আগে আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি আমরা। উৎসবের ভোটে এই নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ভোটের উৎসব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। স্বাগত জানাচ্ছি আরও একবার।
রেদওয়ান, বিরতির আগে আমরা কিছু অতিথিদের কথা শুনছিলাম ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকার গঠন হওয়ার পর নানা অঞ্চলের নানা জেলার মানুষের দুঃখ দুর্দশা নিরসনকরণে কি হ্যাঁ, কি ধরনের প্রত্যেকটা পদক্ষেপ বিভাগ নিতে থেকে পারে? আমরা সংকট, সম্ভাবনা এবং যারা রাজনীতিতে বাস্তবধর্মী প্রতিশ্রুতি এবং সেটির বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলছিলাম। তো এ পর্যায়ে আমরা আসলে কার সাথে যুক্ত হতে পারি? আপনার হাতে রয়েছে চট্টগ্রামে যেতে পারি আমরা। চট্টগ্রামে যেতে পারি, বন্দরনগরী চট্টগ্রাম। হ্যাঁ, বেলাল আহমেদ আমাদের সাথে রয়েছেন। আমরা একটু চট্টগ্রাম, দুঃখিত, আকাশ আহমেদ আমাদের সাথে রয়েছেন। ডক্টর আকাশ আহমেদ, আবার একটু আপনার কাছে ফিরতে চাই এবং চট্টগ্রাম নিয়ে আপনি নানা আঙ্গিকে কথা বলছিলেন। আমরা একটু সুনির্দিষ্টভাবে, নির্বাচন যেহেতু গতকালকে হয়ে গেল, একটি নতুন রাজনৈতিক দল সরকার গঠন করবে, এতদিন অন্তর্বর্তী সরকার ছিল, এখন নতুন রাজনৈতিক দল সরকার গঠন করবে, একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে নতুন সরকার যে গঠন হবে সেই সরকারের আসলে কোন বিষয়গুলোতে প্রথমেই ফোকাস করা উচিত, বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি চট্টগ্রামের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে কি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 16 বছর চট্টগ্রামে কিন্তু উন্নয়ন হয়নি। আমি সর্বশেষ বগুড়া সফর করেছিলাম পদ্মা সেতু হয়ে। সেখানে আমি যদি আপনার এই যে যদি আমি এই দিক থেকে যদি বলি, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, তারপর হচ্ছে রাজবাড়ী, তারপর হচ্ছে যে আমি কিশোরগঞ্জ, পাবনা কিংবা নাটোর কিংবা বগুড়া কিংবা সিরাজগঞ্জ ইত্যাদি জায়গায় যদি আমি বলি, অনেক উন্নয়ন হয়েছে, অনেক প্রচুর পরিমাণ রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বরিশাল এলাকায়, খুলনা এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে চট্টগ্রামের রেভিনিউ কালেকশন কিন্তু চট্টগ্রাম থেকে হয়, বন্দর কিন্তু চট্টগ্রাম থেকে রেভিনিউ কালেকশন হয়, কিন্তু সেই রেভিনিউ এই খরচ হয় বন্দরনগরী বাংলাদেশের নিয়েও অন্যান্য কিন্তু এলাকায়। একটি পরিকল্পনা রয়েছিল, ইশতেহারে আমরা দেখেছিলাম যে তারেক রহমান নিজে বলেছিলেন যে বন্দরনগরী চট্টগ্রাম ঘিরে পরিকল্পনার, বিশেষ পরিকল্পনার কথা তিনি বলেছিলেন। তো এই পরিকল্পনার আসলে কতটুকু বাস্তবায়ন হবে, কি মনে করছেন আপনি? এটা বাস্তবায়ন সম্ভব। প্রথমত আমি যদি বলি, সেটা হচ্ছে কি, বন্দর নগরীকে একটি বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা, মানে এটা সাংবিধানিক ভাবে ঘোষণা করা, কনস্টিটিউশনাল এটাকে ডিক্লারেশন দেওয়া, যেটা একটি কমার্শিয়াল ক্যাপিটাল দেশের, সেটা। আরেকটা হচ্ছে কি, আমরা যেটা বললাম যে দেশের আমরা যে রেভিনিউটা, আমাদের দেশের রেভিনিউটা কালেকশন হয় চট্টগ্রাম বন্দর থেকে, সেটা কিন্তু আমরা যদি সেটাকে যদি মডার্নাইজ করতে পারি, আধুনিকীকরণ করতে পারি, তখন আমাদের যে বর্তমান যে পণ্য খালাসের যে সময়টুকু লাগে সেটা যদি কমাতে পারি, এবং আমাদের যদি সেটা সক্ষমতা আরো বাড়াতে পারি, এবং কক্সবাজারের মাতারবাড়ি ডিপ সিগুরের কথা আমি বলেছি, সেগুলো যদি করা যায়, তাহলে চট্টগ্রামের কক্সবাজারের উন্নয়নের মধ্যে দিয়ে দেশের জাতীয় রাজস্বতে একটা বড় ধরনের বৈপ্লবিক একটি পরিবর্তন আসবে, যে হিউজ পরিমাণ রাজস্ব সংগ্রহ করা যাবে, যেটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, জিডিপি বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, এবং দেশের টোটাল যে জিডিপি সেটা 500 বিলিয়ন থেকে নমিনাল জিডিপিতে একটা 1 ট্রিলিয়নে চলে যাবে। সেটার জন্য যে সমস্ত পদক্ষেপ দরকার সেটা দরকার। আরেকটা হচ্ছে কি, চট্টগ্রাম এবং কক্সবাজারের এই যে অবকাঠামোগত উন্নয়নের যে জায়গাটা এবং যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেই জায়গায় নজর দেওয়া। আরেকটা হচ্ছে কর্মসংস্থানে নজর দেওয়া। আরেকটা হচ্ছে কি, শিল্পায়নের দিকে, এই যে আমাদের যে কোস্টাল এরিয়াতে প্রচুর পরিমাণ শিল্পায়ন করতে হবে। বিশেষ করে আমরা এই যে চায়নার যে প্রযুক্তি, জাপানের যে জায়গার যে প্রযুক্তি, জায়গা তো এখন আমি যদি বলি, দক্ষিণ কোরিয়াকে কিন্তু জায়গা প্রযুক্তি দিয়েছে। থাইল্যান্ড কিন্তু $30 বিলিয়ন গাড়ি এক্সপোর্ট করে। মালয়েশিয়া প্রোটন মডেলের গাড়ি এক্সপোর্ট করে বিদেশি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে। সেটা আমরা জায়গাকে বাংলাদেশে নিয়ে আসতে পারি, এবং আমরা সেটা সেই মডেলের জায়গার প্রযুক্তি ট্রান্সফার অফ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য। রেদওয়ান, আমরা শুনলাম আসলে বন্দরনগরী চট্টগ্রাম আর দ্বিতীয় রাজধানী খ্যাত যে শহর, সেটি নিয়ে আসলে পরিকল্পনা, মানুষের বাণিজ্যিক রাজধানী। আমরা একটু বরিশাল এবং রংপুরে ঘুরে আসতে চাই। রংপুরে রয়েছেন বেলাল আহমেদ। আপনি রংপুর নিয়ে আসলে নানা রকম আমরা বিশ্লেষণ করছিলেন। আপনি রংপুরে কৃষি, রংপুরের তিস্তা নিয়েও কিন্তু আলোচনা চলছিল। হ্যাঁ, তিস্তা মহাপরিকল্পনারও একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। কারণ যারা নির্বাচিত হয়েছেন, বিএনপি গভর্নমেন্ট আগামীতে সরকার গঠন যখন করবেন, এটা নিয়ে তাদের একটা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার বিষয় এবং সেখানকার বাস্তবতা, আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে এটা আমাদের উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে বড় একটা আশার বাণী, যে তিস্তা মহাপরিকল্পনা। আসলে আমরা এটাও একটা আশার বাণী মনে করি যে আমাদের যে লালমনিরহাটের
যে তিস্তার যে এখন বর্তমান সময়ে যে আন্দোলন করতেছেন আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, উনি কিন্তু আমরা দেখছি যে এই বিষয়টা নিয়েই কিন্তু একটা বিশাল আমেজ তৈরি করে যে উনি বিপুল ভোটে একটা ওখান থেকে বিজয়ী হয়েছেন। আমরা মনে করি যে এই সরকার গঠন হলে এই সরকারের পক্ষে তিনি একটা ভালো জায়গা যদি অবস্থান করতে পারে, এবং আমরা জোর দাবি জানাই এই সরকারের কাছে যে আমাদের তারেক জিয়া যদি ওনাকে একটা ভালো মন্ত্রিত্ব দিয়ে দেয়, তাহলে আমার বিশ্বাস যে ওনার যে আকাঙ্ক্ষা এবং আমাদের উত্তরাঞ্চলের যে মানুষের চাওয়া পাওয়াটা এই তিস্তা মহাপরিকল্পনা, সেটা কিন্তু আমরা আলোর মুখ দেখব। কারণ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এটা নেতৃত্ব দিচ্ছেন উত্তরাঞ্চলে বা এই তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা ব্যারেজ বা মহাপরিকল্পনা নিয়ে। আমরা যদি সেটা হয় তাহলে এই উত্তরাঞ্চলের কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আমরা মনে করব, সেটা আমি এই সরকারের কাছ থেকে আমরা আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বরাবরই কিন্তু রংপুর অঞ্চলে এক ধরনের সরকার গঠন হয়, একদল সরকার গঠন করে, আবার আমরা যারা নির্বাচিত হই তারা কিন্তু অন্যরকম। আমরা মনে করি যে এবারে যে স্লোগান সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে স্লোগানটা বাংলাদেশ যদি স্লোগানটা দেখা হয়, এখানে কে নির্বাচিত হয়েছে এটা বড় কথা নয়। উন্নয়নের ক্ষেত্রে আমরা বৈষম্য শিকারের ক্ষেত্রে এই দিকটা বিবেচনা করে যদি আমরা উন্নয়নটা করি, তাহলে কিন্তু যেই সরকার থাকবে তারই সুনাম হবে। এবং ভবিষ্যতে কিন্তু আমরা এখন বুঝতে শিখছি যে আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো রংপুর অঞ্চল, আমি যদি বলি উত্তরবঙ্গের মধ্যে অবহেলিত, আমি যদি বলি গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলো অবহেলিত কেন? মানে এত সরকার আসে যায় কিন্তু এই অঞ্চলগুলো আসলে উন্নত এবং হয় কৃষি না। নির্ভর অর্থনীতিও কিন্তু পরিবর্তন হয় না, Right. সেটিও কিন্তু আমরা দেখতে পাই না। তো এই উন্নয়নের ছোঁয়া যদি লাগাতে হয় তাহলে আসলে কেমন পরিকল্পনা দরকার? আসলে আপনি দেখেন যে ২৪ আন্দোলনেও কিন্তু আমরা আবু সায়েদকে এখানে প্রথম আমরা শহীদ হয়, কিন্তু পাওয়ার দিক থেকে এখানে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজনকেও কিন্তু এখান থেকে রংপুর থেকে পাইনি। বরাবর কিন্তু আমরা পিছিয়ে আছি এই সমস্যার কারণে। সরকার গঠন হয় একটা, এবং এখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি তারা থাকেন আরেক দলের, যার পরবর্তীতে এই মনোমালিন্যের কারণে কিন্তু আমরা অবহেলিত। আমরা সেই দিক থেকে বিবেচনা করে আমরা বলি যে দেশের স্বার্থে, উত্তরাঞ্চল কৃষি ক্ষেত্রের স্বার্থে যদি আমরা এই বৈষম্য বাদ দিয়ে যদি উত্তরাঞ্চলে কৃষি পরিকল্পনা করা যায়, যেমন আমাদের এবারের ইস্তেহারে আমরা দেখছি যে কৃষকদের কার্ড দেওয়া, রেশন ব্যবস্থা করা, এনজিওদের লোনের থেকে মৌকুব করা, ব্যাংক ঋণ থেকে মৌকুব করা, এই জিনিসগুলো যদি হয়, আমাদের এখানে শস্যের কিন্তু একটা ব্যাপক উৎপাদন হয়, চাষাবাদ হয়। বিশেষ করে আমাদের হাড়িভাঙ্গা আম আছে, ধান আছে। এটা দেখেন যে কৃষকদের ভোগান্তিটা যদি আমরা কমাইতে পারি তাহলে উৎপাদনটা বাড়বে। ন্যায্য মূল্য যদি আমরা সরকার থেকে দিতে পারি তাহলে কিন্তু এইখানকার কৃষকরা লাভবান হবে। আর কৃষকরা লাভবান হলে এখানকার দেখবেন যে রাস্তাঘাট থেকে সব কিছু উন্নত হলে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এই অবস্থান থাকবে না। দেখেন আমাদের এই দিকে ধান দিয়ে কিন্তু সারা বাংলাদেশ চলে, আমাদের হাড়িভাঙ্গা আম দিয়ে কিন্তু সারা বিশ্বে কিন্তু এখন বিখ্যাত, আমাদের আলু দিয়ে কিন্তু সারা বিশ্বে বিখ্যাত, কিন্তু আমরা এটা ন্যায্য মূল্য পাইতেছি না, এটা রাখার জন্য কোনো ব্যবস্থা পাইতেছি না। এই জিনিসগুলো যদি এই সরকার আমাদের মনে হয় একটা সুদৃষ্টি দেয়, বা আমাদের আশপাশে যারা আছে, যারা এমপিরা আছে, তারাও যদি একটা মনে করে যে পরিকল্পনা করে এটা করা দরকার, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ কিন্তু রংপুর আমাদের অবহেলিত থাকবে না। আমার মনে করি যে বিগত সময়ে চরম বৈষম্যের শিকার কিন্তু আমরা এই রংপুর অঞ্চল। আপনারা দেখেন যে গাইবান্ধা, আপনারা বলতেছেন গাইবান্ধায় কিন্তু রংপুর যেরকম গাইবান্ধাও একের। আমরা জামাতে ইসলাম এখান থেকে প্রত্যেকটা আসনে তারা নির্বাচিত। এখন সরকার যদি বিএনপি গঠন করে তাহলে এরা যদি আবার এই দলের হয়, আবার এইটা যদি আমরা মনক্ষুণ্ণ করে থাকি যে উন্নয়ন আমরা করব না, কারণ আমরা সরকার উন্নয়ন করলে আর এক দলের এমপির লাভবান হবে বা তারা সুনাম হবে, এইটা যদি ভাবনা হয় তাহলে কিন্তু আমরা আবার বঞ্চিত হয়ে থাকবো। তাহলে আমরা মনে করব যে অন্য বিভাগ যেভাবে ডেভেলপমেন্ট হবে বা উন্নতি হবে, আমাদের রংপুর কিন্তু আবার ওই অবহেলিত শিকার হবে। আমরা সেই দিকটাই আমরা বিবেচনা করার জন্য আকুল আবেদন জানাবো যে আমরা কোনো এলাকা ভিত্তিক নয়, আমাদের এই কৃষি নির্ভরশীল হিসাবে, উত্তরাঞ্চল অবহেলিত হিসাবে আমরা মনে করি যে এখানে আমাদের একটা আলাদা বাজেট দিয়ে আমাদের পরিবর্তন সম্ভব। যেমন আমাদের রংপুর সিটি কর্পোরেশন, সারা বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনে বরাদ্দ হয়, কিন্তু আমাদের রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ হয় না। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো ধরনের বরাদ্দ হয় না। এই যে একটা প্রতিষ্ঠানের মতো, একটা অধর্প প্রতিষ্ঠানের মধ্যে পড়ে আছে, কেন জানি আমরা প্রত্যেকটা মুহূর্তেই বঞ্চিত শিকার হচ্ছি।
অথচ এই রংপুর দিয়েই আন্দোলনের সূত্রাঘাত, এই রংপুরেই কিন্তু সবচেয়ে হেভিওয়েট প্রার্থীরা এখানে নির্বাচিত হয়, সারা বাংলাদেশ পরিচালনা করে, কিন্তু আলোর নিচে আমরা অন্ধকারে পড়ে থাকি রংপুর। এইটাই কিন্তু আমরা মনে করি যে এর থেকে বের হয়ে আসা দরকার, আমাদের এই অঞ্চলকে কিন্তু একটা ভালো অবস্থায় নিয়ে আসা দরকার। আমরা আশা করি আগামী যে গভর্নমেন্ট আমাদের তৈরি হতে যাচ্ছে বা দেশ পরিচালনা করার জন্য যারা নিয়োজিত থাকবেন তারা সুদৃষ্টি দেবেন আমাদের এই কৃষি নির্ভরশীল আমাদের অবহেলিত রংপুরকে যেন একটা ভালো। বেলাল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, এবং বেশ কিছু দিক নির্দেশনামূলক কথাও আপনি বললেন। হাবিবা আফরোজ, একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন, উনি বললেন যে বিরোধী সরকার যখন যেই দিকে থাকে তখন সেই এলাকার উন্নয়ন হয় না। উনি একটি শঙ্কার কথা জানিয়েছেন যে ওখানে যেহেতু জামায়াত জয়লাভ করেছে সেখানে উন্নয়নের সম্ভাবনাটা তিনি কম দেখতে পাচ্ছেন, বা ভবিষ্যতে কি হবে সেটি নিয়ে একটি শঙ্কা রয়েছে। হ্যাঁ, সংশয় প্রকাশ করছেন, এবং তিনি বলছেন যে বিশেষ যেন দৃষ্টি দেওয়া হয় ওই অঞ্চলের ক্ষেত্রে। জি, আমরা কি আরো একজন অতিথি রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে ঘুরে আসবো কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই, বরিশাল থেকে আমরা একটু ঘুরে আসতে চাই। সুশান্ত, আপনি তখন বলছিলেন ধান নদী খাল, রাইট? ধান নদী খাল তিনে মিলে বরিশাল। আচ্ছা, আমি আসলে নালা বলে ফেলেছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে বরিশালের সংকট সম্ভাবনার কথা তো তখন বললেনই। আমি যদি বলি যে যারা সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে সামনে, আপনাদের বেসিক জিনিসগুলো কি, যে জিনিসগুলো আসলে প্রথমেই পূরণ হওয়া দরকার জনগণের জন্য? দেখুন, বরিশাল হচ্ছে শিক্ষিত বেকারের চ্যাম্পিয়ন। কেন বললাম? এখানে হচ্ছে গত সরকার যখন ছিলেন তারা পদ্মা সেতু নির্মাণ করলেন। পদ্মা সেতু নির্মাণ করে আমরা কিছুটা হলেও ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে যে আমরা দক্ষিণাঞ্চলে আসব সেই রাস্তা কিন্তু একদম সরু। সেখান থেকে এত পরিমাণে গাড়ির প্রেসার বাড়ছে, বিভিন্ন যানবাহন চলছে, কিন্তু সড়ক আর প্রশস্ত হচ্ছে না। তো প্রথমেই এখন সরকারকে দরকার রাস্তা প্রশস্ত 6 লেনের একটি সড়ক নির্মাণ করা, যেহেতু ঢাকা থেকে আপনার কুয়াকাটা পর্যন্ত যাতে যাতায়াতে সুবিধা হয়। সেখানে কিন্তু অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন কুয়াকাটা রয়েছে, এছাড়া বরগুনার একটি অংশে কিন্তু সুন্দরবন রয়েছে, বরগুনাতে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, এছাড়াও কিন্তু ভোলাতে পর্যটন কেন্দ্র রয়েছে। তো এই ভোলা, বরগুনা, পটুয়াখালী এই 3টি জেলার যদি পর্যটন কেন্দ্রে এখন নজর দেওয়া হয় এবং এটার যদি ব্র্যান্ডিং করা হয় সমগ্র বিশ্বে, এবং অন্য অন্য কান্ট্রির যারা পর্যটক রয়েছেন তাদের আসার যদি সুব্যবস্থা করে দেওয়া হয়, এবং তাহলে দেখা গেছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক বড় একটি ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে পর্যটন বললেন, আর আমি যদি দ্বিতীয় কিংবা তৃতীয়তে যাই তাহলে হচ্ছে কোন কোন সংকট আপনি নিয়ে কথা বলবেন? দ্বিতীয় যদি ধরি, এখানে ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল সবথেকে বড় বিচিক শিল্পনগরী রয়েছে। ভোলাতে যেই গ্যাস উৎপাদন হয়, আমি প্রথমেই বললাম, সেই গ্যাস যদি এখানে নিয়ে আসা হয়, এই শিল্পনগরীতে যদি নিয়ে আসা হয়, তাহলে দেখা গেছে এখানে বড় বড় শিল্পায়ন হবে, বড় কলকারখানা, ফ্যাক্টরি নির্মাণ হবে। এখানে বরিশালে বিগত সময় যখন পদ্মা সেতু হলো, পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর, চালু হওয়ার পরে, উদ্বোধনের পরে কিন্তু ঢাকা থেকে বরিশাল শিল্পনগরীতে বড় বড় ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, এবং 2-1টি কোম্পানি কিন্তু এসে তারা গার্মেন্টস করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তারা যখন নির্মাণ করলেন, ওই মেশিন আদি ফেলে রেখে তারা কিন্তু আবার অন্যত্র চলে গেলেন। সেখানে অনেক লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু গ্যাস আর বরিশালে এসে পৌঁছালো না। তো দ্বিতীয়ত হচ্ছে প্রথম পর্যটন, এবং দ্বিতীয়ত যদি গ্যাস সংকট নিরসন করা যায়, এখানে কলকারখানা হতে পারে। তৃতীয়ত হয়েছে বরিশাল বিভাগে 21টি আসন, সেখানে কিন্তু 16টি আসন বিএনপি পেয়েছে। এটি একটি বড় একটি এখন পর্যন্ত ইতিবাচক বলা যায়, কারণ হচ্ছে গভর্নমেন্ট পার্লামেন্ট মেম্বার যদি যেই আসনের হয় তাহলে সেই আসনে তো স্বাভাবিকভাবেই কাজ করে। সেই ক্ষেত্রে হচ্ছে 16টি আসনে নিশ্চয়ই আর বেশি কাজ হবে, রাইট?
রাইট, এই 16 জন মিলে যদি পূর্ণাঙ্গ একটি প্ল্যান তৈরি করে বরিশালকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাদের মধ্যে একতা লাগবে। আমরা বিগত সময় দেখেছি কিন্তু পটুয়াখালীর যিনি আছেন, বরিশালের যিনি আছেন, তাদের মধ্যে সুসম্পর্ক নেই। কিন্তু এই দলের মধ্যে যদি ভাঙন তৈরি হয় তাহলে কিন্তু এই অঞ্চল সারা জীবনের জন্যই এভাবেই পড়ে থাকবে, এখানে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম আসলে বিভিন্ন জেলার, ঢাকার বাইরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত নগরীর আসলে পরিকল্পনা, তারা কি ধরনের পরিকল্পনা রাখছে সরকার গঠন করার পরে। হাবিবা আফরোজ, একটি বিষয়, আমরা বেশ কয়েকটি বিভাগে আমরা যুক্ত হয়েছি, আপনার কাছে মনে হয়েছে সবচেয়ে কোন বিভাগটি অবহেলিত? রংপুরটি মনে হয়েছে, কারণ তিস্তা সহ আরো কিছু বিষয় ছিল, যেমন কৃষিখাত, শিল্প, বাণিজ্য, শিক্ষা, সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে রংপুরের অঞ্চলটি একটু বেশি অবহেলিত এবং সেই অঞ্চল নিয়ে প্রত্যাশাও অনেক বেশি সরকারের আর কাছে। নির্বাচন সংশ্লিষ্ট আমাদের সাথে একজন অতিথিও রয়েছিলেন, আপনার কাছে মনে হয়েছে যে কোন দিকটি আসলে গুরুত্ব দেওয়া উচিত, মানে বর্তমান যারা সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন আমার করবে? মনে হয় নারী এবং তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তাদের যে কর্মসংস্থান সেটিতে বেশি জোর দেওয়া দরকার বলে আমি মনে করি। তো নারী এবং তরুণ উদ্যোক্তা এবং এবারের ভোটেও কিন্তু তারা গেম চেঞ্জার ছিল, বলা হচ্ছিল যে একদমই তরুণরা তাদের একটি বড় অংশগ্রহণেই কিন্তু আমরা এবারে নির্বাচন দেখতে পেলাম এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তরুণদের একটি বড় প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো সেটি একটি বড় অংশ আমি মনে করি। আপনি কেমন দেখেছেন যেমন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে, যেখানে আমরা কখনো মৃত্যু কামনা করি না, কিন্তু গতকালকে নির্বাচনটি এমন একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনি কি নির্দ্বিধায় আপনার কাছে কি মনে হয়েছে কালকে গতকাল সারাদিন? কোন রকমের গণমাধ্যম কর্মীদেরও অনেক রকম শঙ্কা থাকে, এবারে নির্বাচনে কিন্তু আমরা এভাবে এরকম দেখিনি, ধরনের নির্বাচন আগে হয়নি যেখানে কোনো সহিংসতা ছাড়া একটি শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পেয়েছি। তো রেদওয়ান, আমাদের মনে হয় আজকের আলোচনা এখানে সময় শেষ। আমাদের অনেক অতিথিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তারা নানা রকম দিক নির্দেশনামূলক কথা বললেন এবং ভোট নিয়ে এবং সামনে যারা সরকার গঠন করবে, ইশতেহার নিয়ে, বাস্তবায়ন নিয়ে, বাস্তব প্রতিফলন নিয়ে আমরা শুনতে পেলাম। কি ধরনের প্রতিফলন আসলে আমরা অনেক ধরনের কথা হয়েছে। এবার আমাদের বিদায় নিতে হবে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল নিচ্ছি এই মুহূর্তে এখানেই শেষ। সঙ্গেই থাকুন, ডিবিসির সঙ্গে থাকুন।